সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমার উপস্থাপনের বিষয়বস্তু হচ্ছে আমাদের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। আপনারা জানেন যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ জামিল আহমেদ। সৈয়দ জামিল আহমেদকে আপনারা হয়তো অনেকেই চিনেন, অনেকেই জানেন না। তবে আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে দীর্ঘদিন কাজ করার, এবং উনাকে আমরা অনেক সময় শিক্ষাগুরুই বলি, কারণ উনার নির্দেশিত অনেক নাটকে আমরা অভিনয় করেছি। এবং সবচেয়ে বেশি যে বিষয়টি আমরা শিখেছি ওনার কাছ থেকে, নিয়মানুবর্তিতা। একটা মিনিট নয়, 30 সেকেন্ড বিলম্বের জন্য আমাদের দলের সভাপতি এস.এম. সোলায়মান, একজন বিখ্যাত নাট্য নির্দেশক, তাকে রিহার্সেল রুমে ঢুকতে দেননি। শুধু এতটুকুই বললাম, ওনার যে সততা, নিয়মানুবর্তিতা পালন করতেন, কোনো জায়গাতেই উনি ছাড় দিতেন না। উনার নিজের দল ঢাকা থিয়েটার, সেখানে তিনি নাটক কম করতেন, আমাদের দলের সঙ্গে করতেন। কারণ সেখানে যারা সুপারস্টার ছিলেন, হুমায়ুন ফরিদি, সুবর্ণা মুস্তফা, আফজাল, ওরা আসাদ, তাদের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে কেউ বিলম্বে আসতেন, কেউ এই সমস্ত অনিয়ম তিনি পছন্দ করতেন না। বিধায় তিনি আমাদের দল ঢাকা পদাতিকে বেশিরভাগ ক্ষেত্রেই নাট্য নির্দেশনা দিতে উৎসাহ বোধ করতেন। তো সে যাই হোক, উনি হচ্ছেন সৈয়দ জামিল আহমেদ, যিনি সত্যের পথে, ন্যায়ের পথে কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। সে যেই হোক, আমি আপনাদের উদাহরণ দিয়েছি, সে যেই হোক, যত বড় সুপারস্টারই হোক, যত উপর মহলের ব্যক্তি হন না কেন, সৈয়দ জামিল আহমেদ কাউকেই ছাড় দেন না। আমরা যখন জানলাম তিনি শিল্পকলার দায়িত্ব নিয়েছেন, তখন আমাদের একটা আশা জেগেছিল যে এবার বোধহয় আমাদের সাংস্কৃতিক জগৎটা অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে তিনি পদত্যাগ করেছেন। তার পদত্যাগের কারণ আপনারা অনেকেই জানেন, তবু আমি আপনাদের জন্য একটু উপস্থাপন করতে চাই। মন্ত্রণালয় যত রকম আমাদের কর্মচারীরা আছেন, তারা একটু বুঝুক যে এখানে একটা গণ অভ্যুত্থানের পরবর্তী জায়গায় আমরা কাজ করছি। সেইভাবে যদি তারা একটু চিন্তা করে কাজ করেন। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কর্মচারী, কর্মকর্তা, শিল্পীদের ধন্যবাদ জানাই, কারণ তাদের ব্যাপক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে এখন যে বন্ধাত্ম ছিল আগস্ট সেপ্টেম্বর মাসে, সেটা কাটিয়ে প্রচুর আমাদের এখানে নাট্যচর্চা হচ্ছে, শিল্পকর্ম হচ্ছে, সারা দেশে উৎসব মুখর পরিবেশ আসলে তৈরি হয়েছে। আমি এই জন্য এটা সঠিক সময় মনে করি যে আর বোধহয় ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না। এখানে আমার পদত্যাগ পত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে। আমার এখন ফিরে যাওয়া দরকার আমার নিজের কাছে। এখানে আমাদের আমলাতন্ত্রের পেছনে 10 বার ফোন করে টাকা আদায় করা আমার ব্যক্তিগত কাজের জন্য না, শিল্পকলা একাডেমির জন্য। সেই কাজটা না করতে পেরে, যদি না করতে দেয়, এবং তার জন্য যদি আমাদের পদে পদে বাধা দেয়, তাহলে আমার এখানে থেকে লাভ নেই। এটা একেবারে সুচিন্তিত ভাবনা, আমার সুচিন্তিত ভাবনা। এই জন্য যে আমি গতকাল সারাটা দিন এবং আজকে গতকাল বিকেল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত এটা নিয়ে ভেবে আপনাকে আমার রেজিগনেশন লেটার দিলাম। এখন যেহেতু আমি রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি, আমাকে যে বলতে বাধা দিয়েছিল যে আমরা আদিবাসী কথাটা বলতে পারবো না, আমি আজকে বলছি, আদিবাসীদের বিরুদ্ধে তাদের আদিবাসী জনগণের দাবি পূর্ণ হোক, তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক, তাদের অধিকার অর্জিত হোক। আমি একসাথে চাই সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেছেন। তিনি সরাসরি বলেছেন মুস্তফা সরওয়ার ফারুকী টাকা চেয়েছেন। তিনি কি একটা প্রজেক্ট করবেন, টাকার পরিমাণ অনেক বড়, হয়তো কোটি টাকার মতো। তো সৈয়দ জামিল আহমেদ তো তা কখনোই মেনে নেবেন না।
তবে তিনি বলেছেন, আপনি আমাকে লিখিত একটা চিঠি দেন, কিন্তু ফারুকী সাহেব সেটা দেননি। তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে ফারুকী আহমেদের ভিতরে একটা মতলব আছে। ওর টাকাটা মেরে খাওয়ার একটা চিন্তা ভাবনা আছে, সেটা দেবালোকের মতো পরিষ্কার। যদি উনি সরকারি কোনো প্রজেক্টই করতেন তাহলে চিঠি কেন দেবেন না? আর বিনা চিঠিতে উনার মুখের কথায়, ফোনের কথায় সৈয়দ জামিল আহমেদের মতো সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যক্তি টাকা তো দেবেনই না। তাই তিনি পদত্যাগ করেছেন। আর সৈয়দ জামিল আহমেদ এর উপরে ফারুকী, সেটা তো আমরা চিন্তাও করতে পারি না। যে ফারুকী সৈয়দ জামিল আহমেদের সামনে যেতে ভয় পেত না, যাওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। আমাদের সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে নাটক করেছি, কিন্তু ফারুকী আমাদের দলেরই সদস্য ছিল। আমরা তাকে অনেক দিন ধরেই চিনি। সে কোনো নাটক করেনি আমাদের দলে, নাটকে কোনো যোগ্যতা তার ছিল না। সে কি করত? সে মাঝে মধ্যে আসতো, একটা কবিতা লিখে, মানিক ভাই দেখেন তো কবিতাটা কেমন হয়েছে, আমরা তখন হাসাহাসি করতাম। তার কবিতাটা ওই রকমই ছিল, কাজেই আমরা গুরুত্ব দেইনি। তো যাই হোক, সেটা গুরুত্ব না দিলেও তার ভিতরে যে জ্ঞান ছিল সেটা সে বহিঃপ্রকাশ করতে পেরেছে। আজকে সে মস্ত বড় একজন ডিরেক্টর হয়েছে। কিভাবে হয়েছে আমি বিস্তারিত জানি না, আমার জানার প্রয়োজনও বোধ করিনি। তবে আমি তাকে কতটুকু জ্ঞানী মনে করি সেটা আমার ব্যক্তিগত বিষয়, আর প্রকৃতপক্ষে সে কতটুকু জ্ঞানী এটা বাংলাদেশের মানুষ জানে। তবে যে বিষয়গুলো আমি উপস্থাপন করতে চাই, মোস্তফা সরোয়ার ফারুকী যে এইরকম ধান্দাবাজি করে সিনেমা তৈরি করে, আজকে শিল্পকলার মতো একটা জায়গা থেকে সে টাকা নেয়ার জন্য সৈয়দ জামিল আহমেদকে হুকুম করে, এটা অত্যন্ত দুঃখজনক, পীড়াদায়ক। আর সৈয়দ জামিল আহমেদ মুস্তফা সরোয়ার ফারুকীর আন্ডারে চাকরি করবেন, এটাই তো তার জীবনের সবচেয়ে বড় পরাজয়। তবে যাই হোক, আজকে সৈয়দ জামিল আহমেদ যদি আরো কিছুদিন আগে পদত্যাগ করতেন, যখন নাটক বন্ধ করে দেয়া হয়েছিল, তখন আমরা ওনাকে যেরকম শ্রদ্ধা করতাম আরো বেশি করতাম। উনি অনেকটা দেরি করে ফেলেছেন, তবুও আমরা বলবো উনার মতো লোক যেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আর আমাদের ফারুকীরা যে রাজত্ব করছেন, সেই রাজত্ব কতদিন চলবে জানি না। তবে ফারুকীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, সময় বদলায়, সব হিসাব নিকাশ এক সময় দিতে হবে। যে ফারুকী কিছুদিন আগেও আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় নিজের স্ত্রী সহ বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে ছবি করে সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে, সেই ফারুকী আজ সরকারের বিরুদ্ধে কথা বলছে সেই সুবিধা নেয়ার জন্যই। সেই সমস্ত সুবিধাবাদী লোকজন কতদিন সমাজে বিচরণ করবে জানি না, তবে তার একদিন বিচার হবে, এটা আমার বিশ্বাস। এটা ভাবার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে, আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না। আসবে মোস্তফা সরোয়ার ফারুকী, সেদিন তোমার বিচারও হবে। সংস্কৃতিকে এইভাবে ধ্বংস করে দেওয়ার ফল তোমাকে ভোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।